সরকার বদলের পর থেকেই বিসিবিতে শূন্যতা। হাতে গোনা একজন পরিচালক ছাড়া বোর্ডে আসছেন না কেউই। যারা আসছেন তারাও কাজ শেষে ফিরে যাচ্ছেন দ্রুতই। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ আর বিসিএলকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা, কিন্তু সেখানেও ভর করেছে অনিশ্চয়তা। প্রাণচঞ্চল বিসিবিতে হঠাৎ করেই নীরবতা। জাতীয় নির্বাচনের পর থেকেই যেন গা ঢাকা দিয়েছেন অধিকাংশ পরিচালক, আসছেন না বিসিবিতে। বোর্ড সভাপতি, পরিবারের কাছে অস্ট্রেলিয়ায়, বোর্ড কর্তা কিংবা ক্রিকেটার সবাই যেন পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত। চারিপাশে তাই অস্বস্তির লু হাওয়া। তবে শো মাস্ট বি গো অন। 23 ফেব্রুয়ারি থেকে শুরু বিসিএল এর ওয়ানডে ফরম্যাট, এরপরই পাকিস্তান সিরিজের ব্যস্ততা। সব মিলিয়ে তাই ক্রিকেটারদের বসে থাকার জো নাই। বিসিবিতে সকাল সকালই হাজির সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 3 ফরম্যাটকে যিনি গুড বাই বললেও খেলছেন ঘরোয়া লিগে, তার সামনে নির্বাচক হওয়ার সুযোগ। বোর্ড থেকেও নাকি দেয়া হয়েছে প্রস্তাব, তবে যারা প্রস্তাব দিয়েছেন তারা আগামীতে থাকবেন তো। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল আর টি-20 সহ অধিনায়ক সাইফ হাসান ইনডোরের আউটারে ব্যাটিং করেছেন একটানা। মাঝে মাঝে শ্যাডো করে বুঝতে চেয়েছেন নিজেদের ভুলগুলো, তবে কোনো কোচ নয়, থ্রোয়ারের বিপরীতে। যদিও একেবারে শেষবেলা সোহেল ইসলাম ব্যক্তিগত উদ্যোগেই এসেছেন, দেখিয়েছেন টেকনিক। মিরপুরে অনুশীলন করেছেন পেসার শরীফুলও। এদিনই যে তিনি বুঝে পেয়েছেন বিপিএল এর পেমেন্ট। নুরুল হাসান সোহানও তালিম নিয়েছেন মিজানুর রহমান বাবুলের পাঠশালায়। ইনডোরে অনুশীলন করেছেন লিটন কুমার দাসও। তবে এসবের ভিড়েও শঙ্কা কমেনি বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে। যদিও বঞ্চিত সংগঠকরা জানেন, নবনির্বাচিত সরকারের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হতে পারে আইসিসির কাছ থেকে। তবে সবশেষ নির্বাচন নিয়ে মামলা চলমান আছে কোর্টে। জানা গেছে এই ইস্যুতে আপডেট আসতে পারে আগামী রোববার। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। আম্পায়ারদের বেতন নিয়ে পরিচালক এম নাজমুলের সমালোচনায় হতাশ আরেক বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। প্রকাশ্যে গণমাধ্যমে পরিচালকদের এমন মন্তব্য তৈরি করছে অস্থিরতা, মনে করেন তিনি। একই সাথে পারিবারিকভাবেও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন দীর্ঘদিন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মিঠু। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। 2 বছর আগে যেই আম্পায়ারের বেতন ছিল বা একটা ম্যাচ ফি ছিল $700, সেই আম্পায়ারের ম্যাচ ফি 2 বছর পরে সেটা হয়ে গেছে $2000। যার ম্যাচ ফি ছিল $1000 সেটা হয়ে গেছে $2500। এই প্রোগ্রেশনগুলি আসলে অস্বাভাবিক। কমিশন খাইছেন নাকি আপনি এরকম? এটা হয় যে পরিবার থেকে বারণ করা হয় যে এইসবের মধ্যে কেন যাচ্ছ। একটা কমেন্ট করার আগে একটু ফুল জেনে নিলে এটা ভালো হয়। এ যেন বিসিবিতে চলছে গৃহযুদ্ধ। এক পরিচালকের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় আরেক পরিচালক। গেল কয়েক মাসে দেশের ক্রিকেট বোর্ডে যা নিয়মিত দৃশ্য। ইফতেখার রহমান মিঠু 1990 সাল থেকে কাজ করছেন ক্রিকেট বোর্ডে। 2021 সালে বিসিবিতে নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো বনে যান বোর্ড পরিচালক। দায়িত্ব পান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। মিঠুর নেতৃত্বেই ধাপে ধাপে বেড়েছে দেশের আম্পায়ারদের পারিশ্রমিক। তবে পারিশ্রমিক বাড়ানোর এই প্রক্রিয়া নিয়ে একটি গণমাধ্যমে সন্দেহ প্রকাশ করেন নবনির্বাচিত বোর্ড ডিরেক্টর এম নাজমুল ইসলাম। যা দেখে রীতিমতো হতাশ ইফতেখার মিঠু। হতাশা তো ডেফিনেটলি। জিনিসটা হচ্ছে, প্রথম কথা, এভরিথিং ইজ অ্যাপ্রুভড। এটা কিন্তু আমি সিঙ্গেল ডিসিশন মেকার না। কমিশন খাইছেন নাকি আপনি এরকম? এটা তো ওনাদের বেতন দিয়ে যদি এটা ডাইরেক্ট বেতন চলে যায়। জিনিসটা দেখেন, ভেরি সিম্পল, যে আগে ছিল, আমি টেক ওভার করার আগে 5 বছর আগে ছিল লোকাল আম্পায়াররা পেত 12,000 টাকা, ইনক্লুডিং আমাদের সৈকত, এবং বিদেশিরা পেত $500, তখন ধরেন 50,000 টাকা। কতটা বৈষম্য ছিল। আমি আসার পরই এটাকে 3 বছরের মধ্যে এটা কিন্তু 50,000-এ নিয়ে যাওয়া হলো। এখন আমাদের যে আমার যে কলিগ, উনি যে বলেছেন, আমার মনে হয় ওনার একটু বোঝার ভুল আছে। তারা যদি ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার না হয়, যেটাকে বলে সেই দেশের এলিট প্যানেলের আম্পায়ার, তাদের সেই আম্পায়ারদের আমরা করেছি কি $700 করে দিছি, ইরেসপেক্ট অফ বাঙালি অর বিদেশি।
আমরা আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার, এটা কিন্তু তারা পায় $2,000 IL-T20 অন্যান্য জায়গায়, সেইখানে আমরা $1,000 করে দিয়েছি। আর এলিট প্যানেল, যেটা ওয়ার্ল্ডের মাত্র 10টা আম্পায়ার আছে, তারা পায় কিন্তু $4,000। সেইখানে আমরা গতবার $2,000 দিয়েছিলাম, এইবার দিয়েছি $2,500। তো আমার মনে হয় উনি মিসআন্ডারস্ট্যান্ড করে এই কথা বলেছে। এদিকে বোর্ডের এমন করুণ অবস্থায় পারিবারিকভাবেও নাকি প্রশ্নের মুখে পড়ছেন এ বোর্ড পরিচালক। এটা হয় যে পরিবার থেকে বারণ করা হয় যে এইসবের মধ্যে কেন যাচ্ছ। এটা তো আপনারা জানেন যে আমার প্যাশন, আমার নিজের কাজ শেষ করে এখানে আসি বা কাজের মধ্যে ওইখানে আসি। সো জিনিসটা হচ্ছে যে এখানে আমার বিয়েটা হচ্ছে সবাইরই একটা কমেন্ট করার আগে একটু ফুল জেনে নিলে এটা ভালো হয়। আমার কথাটা বোঝেন, আপনার সব কিছু জেনে নেন, জেনে নেওয়ার পরে যদি আমায় কোনো ফল্ট করে থাকি বলেন, আই ডোন্ট হ্যাভ আ ইস্যু। কিন্তু আপনি ফল্ট হয়নি, আপনি আমাকে বলবেন, হ্যাঁ, আমাকে অ্যাকিউজ করবেন, এটা মনে হয় না ফেয়ার। হ্যাঁ, পার্সোনালি দিস ইজ নট রাইট। রেজওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মোট 28 জন ক্রিকেটারকে এবারের চুক্তিতে রাখা হয়েছে। মোট 5টি গ্রেড থাকলেও সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে নেই কেউই। কেএম সনি রিপোর্টে বিস্তারিত। 2026 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবচেয়ে বড় খবর, A+ গ্রেড ফাঁকা। গত বছর সর্বোচ্চ গ্রেড A+-এ ছিলেন তাসকিন আহমেদ। মাসে সর্বোচ্চ পারিশ্রমিক, সর্বোচ্চ স্বীকৃতি, কিন্তু এবার সেই গ্রেডে কেউ নেই, একদম ফাঁকা। কারণটা সহজ, A+ পেতে হলে 3 সংস্করণ টেস্ট, ওয়ানডে, T20 নিয়মিত খেলতে হবে এবং পারফর্ম করতে হবে। বোর্ড মনে করেছে এই মুহূর্তে এই যোগ্যতা কারো নেই। এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য উদ্বেগের বার্তা? তাসকিন আহমেদ A+ থেকে নেমে এসেছেন A গ্রেডে। মাসিক পারিশ্রমিক কমেছে। 2024 সালের ডিসেম্বরের পর তাসকিনকে কোনো টেস্ট ম্যাচে দেখা যায়নি। চোট, ফর্ম, বাদ পড়া, যাই হোক না কেন 3 সংস্করণে নিয়মিত না থাকলে শীর্ষ গ্রেডে থাকার সুযোগ নেই। বোর্ড সেই নিয়মই মেনে চলেছে। A গ্রেডে কারা? মাসে 8 লাখ টাকা পাবেন 4 জন। তাসকিনের সঙ্গী 3 সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। আগে চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন 22 জন, এবার সেটা বেড়ে হয়েছে 28 জন। B গ্রেডের ক্রিকেটাররা পাবেন মাসে 6 লাখ টাকা করে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। C গ্রেডের ক্রিকেটাররা পাবেন মাসে 4 লাখ টাকা করে। এখানে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ। D গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক মাসে 2 লাখ টাকা। A গ্রেডে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান। কেএম সনি, স্টার নিউজ। বাংলাদেশের সাথে অবিচার করে এবারে বড় ক্ষতির শঙ্কায় ভারত। সামনে বড় দুটি আসর আয়োজনের সত্ত্ব হারাতে পারে বিসিসিআই। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর, আসন্ন 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়ার কথা ভাবছে আইসিসি। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হতে পারে অস্ট্রেলিয়া। চারিদিকে হৈ হৈ রব। সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ী 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আর 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়ার কথা ভাবছে আইসিসি। গন্তব্য কোথায়? ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। কেন এমন ভাবনা? বাংলাদেশ সরকার নিরাপত্তার কারণে চলমান T20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে রাজি হয়নি। ওদিকে পাকিস্তানও বলেছিল ভারতের বিপক্ষে ম্যাচ মানেই না। আইসিসি বড় বিপদে। ডেপুটি চেয়ারম্যান লাহোরে দৌড়াদৌড়ি করেছেন, কলম্বোর মাঠে ভারত পাকিস্তান ম্যাচের জন্য হাত জোর করেছেন বলেও খবর।
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ আইসিসি কানে নেয়নি, তাই বাংলাদেশ বিশ্বকাপে নেই। অথচ ক্রিকেট ছাড়া এই দেশের মানুষের শ্বাস চলে না। যে দেশে চায়ের দোকানে ঝড় ওঠে একখানা চারার ছক্কায়, সেই দেশ আজ মাঠের বাইরে। আর পাকিস্তান, তারা তো প্রথমে বেঁকেই বসেছিল, পরে অবশ্য বরফ গলেছে। 15ই ফেব্রুয়ারি কলম্বোয় খেলা হয়েছে, কিন্তু আইসিসি এখন ভয় পাচ্ছে। তাদের মনে হচ্ছে ভারত হয়তো ক্রিকেটের পাওয়ার হাউস, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক যেন কাঁচের দেয়াল, সামান্য টোকায় টুং করে ভেঙে যাবে। সিডনি মর্নিং হেরাল্ড বলছে 2019 ও 2031 এই দুই মেগা ইভেন্ট ভারতের বদলে অস্ট্রেলিয়ায় হতে পারে। অস্ট্রেলিয়া শান্ত জায়গা। 2028 সালে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড মিলে একটা টি-20 বিশ্বকাপ আয়োজন করবে, অর্থাৎ তারা প্রস্তুত। কিন্তু আইসিসি আবার ব্যবসাও বোঝে। ভারত মানেই বিশাল বাজার, সেখান থেকে টুর্নামেন্ট সরানো কি এতই সহজ? ব্যবসা আর শান্তি যখন মুখোমুখি দাঁড়ায়, তখন মানুষ শান্তির জন্য একটু বেশি দাম দিতেও রাজি থাকে। আইসিসি এখন সেই শান্তিই খুঁজছে। 2031 সালের ওডিআই বিশ্বকাপে ভারত আর বাংলাদেশ যৌথ আয়োজক হওয়ার স্বপ্ন যদি রাজনীতির চোরাবালিতে তলিয়ে যায়, তবে তো অস্ট্রেলিয়াই ভরসা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। বিপিএলে মাঠের লড়াইয়ের বাইরে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টা সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। টাইগার পেসার শরীফুল ইসলাম এবারের আসরে সময়মতো পুরো টাকা পেলেও আগের মৌসুমের বকেয়া এখনও মেলেনি। এই একই অভিযোগ অনেকের। খেলোয়াড়রা বলছেন, দল বাড়ুক, তবে অবশ্যই মানসম্পন্ন ও পেশাদার হোক। বিপিএল ক্রিকেট দেশের সবচেয়ে জমকালো ক্রিকেট আসর। এই টুর্নামেন্টে একটা সমস্যা বারবার উঠে আসে, খেলোয়াড়দের পারিশ্রমিক। মাঠে ঘাম ঝরানোর পরেও অনেক সময় মতো টাকা পান না ক্রিকেটাররা। এবার সেই গল্পেরই দুটো দিক দেখা গেল টাইগার পেসার শরীফুল ইসলামের অভিজ্ঞতায়। বিপিএল এর দ্বাদশ আসরে শরীফুল খেলেছেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে। এই দলের মালিক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অর্থাৎ বিসিবি নিজেই। যখন বোর্ড নিজে দলের মালিক, তখন টাকা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। রমজানের প্রথম দিনেই পুরো পারিশ্রমিক হাতে পেয়েছেন শরীফুল সহ দলের সবাই। তবে আগের বারের বকেয়া এখনো বাকি। এখানেই সমস্যা। বিপিএল এর একাদশ আসরে শরীফুল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। দলকে ফাইনালে তুলতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাঠে পারফর্ম করেছিলেন, দলের জন্য লড়েও ছিলেন, কিন্তু সেই পরিশ্রমের পুরো মজুরি এখনো পাননি তিনি। টু বি অনেস্ট, এবার সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবারে আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা শুধু শরীফুলের সমস্যা না, বিপিএলে এই বকেয়া পারিশ্রমিকের সমস্যা বহু পুরনো। বিদেশি খেলোয়াড়রাও বহুবার অভিযোগ করেছেন, অথচ টুর্নামেন্ট প্রতি বছর ঠিকই আয়োজন হয়। শরীফুলকে জিজ্ঞেস করা হয়েছিল বিপিএলে কয়টা দল দেখতে চান, সংখ্যা বলেননি, কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন দল বাড়ুক, তবে মানসম্পন্ন দল বাড়ুক। উদাহরণ হিসেবে তুলে ধরেছেন এবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের নাম। ইফতেখার মিঠুও একই সুরে কথা বলেছেন। রাজশাহীর পেশাদার পরিকল্পনা ও দল গঠনের প্রশংসা করেছেন তিনি। রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। খেলোয়াড়রা চান সময় মতো প্রাপ্য পারিশ্রমিক। এটুকু নিশ্চিত করতে না পারলে বিপিএল কখনোই আইপিএল এর মতো বিশ্বমানের লিগ হয়ে উঠতে পারবে না। ডায়না জারিন, স্টার নিউজ। অস্ট্রেলিয়ার পর লঙ্কানদের ডেরায় তাদের 6 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বি গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ খেলবে সিকান্দার রাজার দল। গত 13 ফেব্রুয়ারি মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে। অজিদের হারানোর পর অনেকেই ভেবেছিল হয়তো কাকতাল, কিন্তু জিম্বাবুয়ে এখন কাকতালে বিশ্বাস করে না। কলম্বোতে জিম্বাবুয়ের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। নিজেদের মাঠ, নিজেদের দর্শক। শ্রীলঙ্কাও একসময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। সেই দলকে 6 উইকেটে হারিয়ে দিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা ব্যাট করে তুলেছিল 7 উইকেটে 178 রান। রানটা কম নয়। টি-20তে 178 রান মানে প্রতিপক্ষকে সত্যিকারের চাপে ফেলা। কিন্তু জিম্বাবুয়ে সেই চাপটাকে পাত্তাই দিল না। 3 বল বাকি থাকতে রান তাড়া করে ম্যাচ জিতে নিল। এটা জিম্বাবুয়ের ইতিহাসে টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই দলের ত্রাণকর্তা সিকান্দার রাজা। বয়স হয়েছে,
চুলে পাক ধরেছে, কিন্তু ব্যাট হাতে নামলে মনে হয় বয়সটা শুধু কাগজে লেখা একটা সংখ্যা। এই সংখ্যার সাথে তার ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। যখন জিম্বাবুয়ের দরকার ছিল 50 বলে 81 রান, তখন মাঠে নামলেন রাজা। পরিস্থিতিটা কঠিন ছিল, অনেকেই হয়তো ভয় পেত, রাজা ভয় পায়নি। 25 বলে 45 রান করলেন রাজা। যখন আউট হলেন তখন দরকার মাত্র 10 বলে 12 রান। খেলাটা তিনি কার্যত শেষ করে দিয়ে গেলেন, শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি রাখলেন। সেই আনুষ্ঠানিকতাটুকু সারলেন টনি মুনিউঙ্গা। শেষ ওভারের প্রথম বলেই ছক্কা। মহেশ থিকসানার বলটা মাঠের বাইরে চলে গেল, আর সাথে শ্রীলঙ্কার জয়ের স্বপ্নটাও। তবে শুধু রাজার গল্প বললে অন্যায় হবে। ব্রায়ান বেনেট আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ছিলেন 64 রানে, আর শ্রীলঙ্কার বিপক্ষে 48 বলে 63 রানে অপরাজিত। মাইটি অস্ট্রেলিয়াকে বিদায় করে আগেই সুপার 8 নিশ্চিত করে জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কাকেও হারিয়ে বি গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন সিকান্দার রাজার দল। চলমান টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। কেএম সনি, স্টার নিউজ। 2016 সালে ওয়ার্ল্ড টি-20তে বাংলাদেশের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ, শেষ ওভারের শেষ বলে 1 রানের জয়। সেই ম্যাচের একটা বল বদলে দিয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জীবন। 10 বছর পর আবারও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মুশফিকুর রহিমের আগাম উল্লাসই সেদিন কাল হয়েছিল বাংলাদেশের জন্য। ক্রিকেটের কখনো কখনো মাত্র একটা বল পুরো জীবন বদলে দেয়। হার্দিক পান্ডিয়ার জীবনেও তেমন একটা বল আছে। সেই বলটা 2016 সালের ওয়ার্ল্ড টি-20তে বাংলাদেশের বিপক্ষে। সুপার 8-এর আগে হঠাৎ করেই সেই ম্যাচের কথা বললেন ভারতের এই অলরাউন্ডার। কিন্তু কেন? এবারের টি-20 বিশ্বকাপে তিনি ভারতের অন্যতম ভরসা। ব্যাট হাতে আক্রমণ, বল হাতে নিয়ন্ত্রণ, প্রতি ম্যাচেই দলের জন্য কিছু না কিছু করছেন। এক সাক্ষাৎকারে তারকা অলরাউন্ডার বলেছেন, 10 বছর আগে বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচ তার জীবন বদলে দিয়েছে। সেই ম্যাচের কথা মনে আছে? শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল 11 রান, হাতে ছিল উইকেট। স্টেডিয়ামে তখন প্রায় বাংলাদেশের জয়গান। বল হাতে ছিলেন তরুণ হার্দিক, চাপ ছিল পাহাড়ের মতো। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ 11 রান তুলতে পারেনি। শেষ বল পর্যন্ত লড়াই করে ম্যাচ জিতেছিল ভারত। হার্দিক বললেন, কিছু কঠিন মুহূর্ত মানুষকে বড় করে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে অনেক চ্যালেঞ্জ ছিল, ঠান্ডা মাথায় সামলাতে হয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখতে হয়েছে। শিখেছি 1% সুযোগ থাকলেও চেষ্টা করতে হয়। শেষ বল না হওয়া পর্যন্ত খেলা শেষ নয়। তারপর তিনি সেই শেষ ওভারের একটি দৃশ্য মনে করলেন। খেলা শেষ হওয়ার 1 বল আগে বাংলাদেশের এক ব্যাটার এমনভাবে উচ্ছ্বাস করছিল, মনে হচ্ছিল ওরা জিতেই গেছে। আমার সামনেই লাফাচ্ছিল, সবকিছু চোখের সামনে হচ্ছিল। তারপর কি হয়েছে সবাই জানে। হার্দিক যার কথা বলছেন তিনি মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাস এবং মুশফিকের ক্যারিয়ারের অন্যতম হৃদয় বিতারক ম্যাচ হয়ে আছে 2016 ওয়ার্ল্ড টি-20 ম্যাচটা। হার্দিক বলেন, ওইসব চ্যালেঞ্জই তাকে আজকের পান্ডিয়া বানিয়েছে। কিছু মুহূর্ত আছে যা কখনোই ভুলে যাওয়া যায় না। সেগুলো মানুষকে শেষ পর্যন্ত লড়াই করতে শেখায়। টি-20 বিশ্বকাপের সুপার 8 সামনে, প্রতিপক্ষ কঠিন হবে, চাপও থাকবে। কিন্তু হার্দিকের চোখে সেই পুরনো শিক্ষা, শেষ বল পর্যন্ত লড়াই করা। 2016 সালে সেই ওভার যেন এখনো তার ভেতরে বেঁচে আছে। তানজিম মসজিদ, স্টার নিউজ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অসাধারণ একটা দিন কাটিয়েছেন জার্মান কিংবদন্তি মেসুত ওজিল। তার সফর সঙ্গী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। বিশ্বকাপজয়ী ওজিল রোহিঙ্গা ক্যাম্পে গাছ লাগিয়েছেন, শিশুদের সাথে সময় কাটিয়েছেন, আবার রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলে করেছেন একটা অসাধারণ অ্যাসিস্টও। কক্সবাজার থেকে শেখ আশিকের রিপোর্ট। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এসে টার্কিশ বংশোদ্ভূত জার্মান ফুটবলার মেসুত ওজিল একেবারে ভিন্ন রকম একটা দিন কাটিয়েছেন। রোহিঙ্গা শিশুদের সঙ্গে গল্প আড্ডায় মেতেছিলেন ওজিল, গাছ লাগিয়েছেন, রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলে করেছেন একটা অ্যাসিস্টও। এরপর রোহিঙ্গা ফুটবলারদের সাথে বাঁধ ভাঙা উল্লাস।
2 দিন বাংলাদেশে প্রাণ খুলে উপভোগ করেছেন ওজিল, জানিয়েছেন এদেশের মানুষ কতটা অসাধারণ। সেই সাথে 2014 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি মনে করিয়ে দিতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন মেসুত ওজিল। সাবেক জার্মান মিডফিল্ডার ওজিল আগের দিন গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সফরের শেষ দিনে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে ঘুরে দেখেছেন ক্যাম্পের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এই সফরে ওজিলের সাথে ছিলেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। ব্যক্তিগত জেট বিমানে চড়ে তারা বাংলাদেশে এসেছেন। এরদোয়ান পুত্র ঘোষণা দিয়েছেন বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে রোহিঙ্গাদের। রোহিঙ্গা শিশুদের সঙ্গে ইফতারের পরই পুরো বহর ফিরে গেছে। ঢাকা হয়ে তারা যাবে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। শেখ আশিক, স্টার নিউজ, উখিয়া, কক্সবাজার। লামিনে ইয়ামাল ফুটবলার হিসেবে যেমন সেরা, মুসলিম হিসেবে ইবাদতে দিতে চান না এক বিন্দুও ছাড়। রোজা রেখেই লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলতে নামবেন তিনি। স্প্যানিশ তারকাকে সাহায্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বার্সেলোনার মেডিকেল টিম। সূর্য তখনও আকাশে দাঁড়িয়ে দাপটের সাথে। স্পেনের মাটিতে ফেব্রুয়ারির বিকেল, কিন্তু রোদের কোনো দয়া নেই। আর সেই রোদের নিচে সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে এক টিনেজার, যার পেটে সারাদিন একটি দানাও পড়েনি, গলায় এক ফোঁটা পানিও ছোঁয়নি, অথচ তার চোখে আগুন, পায়ে বিদ্যুৎ, বুকে ঈমান। লামিনে ইয়ামাল মাত্র 18 বছর বয়স, কিন্তু এই 18 বছরে বুকের ভেতরে একটা বিশ্বাস আছে, যে বিশ্বাস কোনো ক্লান্তিকে চেনে না, কোনো ক্ষুধাকে ভয় পায় না। রমজান এসেছে আর ইয়ামাল রোজা রেখেছেন, এটা তার পরিচয়ের অংশ। বার্সেলোনা মাঠে নামবে লেভান্তের বিপক্ষে। লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াই। দলের সবচেয়ে উজ্জ্বল তারাটি সারাদিন না খেয়ে আছে, এটা জেনেও কাতালান ক্লাব তাকে থামায়নি, বরং পাশে দাঁড়িয়েছে। ক্লাবের মেডিকেল টিম তার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। ইফতারে হালকা কিন্তু শক্তিদায়ক খাবার, পর্যাপ্ত পানি, বিশেষ ঘুমের রুটিন, সবকিছু সাজানো হয়েছে এক অসাধারণ ফুটবলারের বিশ্বাসকে সম্মান জানিয়ে। এখানেই বার্সেলোনার মহত্ব। তবে ইয়ামাল এই পথে একা নয়, এর আগেও ওসমান দেম্বেলে হেঁটেছেন এই পথে, আনসু ফাতি হেঁটেছেন। বার্সেলোনার জার্সিতে রোজা রেখে মাঠে নামার ঐতিহ্য গড়ে উঠেছে। গেল মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে সারাদিন রোজা রেখে মাঠে নেমেছিলেন ইয়ামাল। ম্যাচ চলাকালীন করেছিলেন ইফতার। সেই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে গড়েছিলেন রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে গোল আর অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি। ইয়ামালকে প্রশ্ন করা হয়েছিল, রোজা রেখে খেলতে কষ্ট হয় না? ইয়ামাল হেসেছিলেন, শান্তভাবে বলেছিলেন, ভোর 4টায় উঠি, পেট ভরে সেহরি খাই, তারপর যেহেতু সকালে নাস্তা নেই তাই একটু বেশি ঘুমাই, অনুশীলনে যাই, ফিরে এসে নামাজ পড়ি, এভাবেই দিন কাটে। এত সহজ করে বলেছিলেন যেন রোজা রেখে পেশাদার ফুটবল খেলা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কাজ। হয়তো ইয়ামালের কাছে সত্যিই তাই। ইয়াসির আহমদ সবুজ, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।